আজকের ক্লাস শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা সেকেন্ড সেমের জি বাংলা দুটো এমআইএল বাংলা আছে, মেনলি জি বাংলার একটি গল্প নিয়ে আমি আলোচনা করব। গল্পের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রসময়ী রসিকতা। এখন এই রসময়ী শব্দটা নিয়ে একটু ভাববার বিষয় আছে। রসময়ী দীর্ঘই কারান্ত শব্দ, একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই রসময়ী একটা ক্যারেক্টার, একটা চরিত্র। এ থেকে আমরা বুঝতে পারছি রসময়ী কোনো একটা নারী চরিত্র, রসময়ী কোনো একটা স্ত্রী চরিত্র। রসিকতা, সে নিশ্চয়ই কোনো রসিকতা বা কৌতূহল বা কোনো কৌতুক করেছে, এই নিয়ে নাম হয়েছে রসময়ী রসিকতা। যদিও এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এর আগের গল্প যখন আমরা দেখছিলাম বাজিকর গল্প, সেখানেও কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মধ্যে হাস্যরস প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম, ব্যঙ্গরসে তিনি পারদর্শিতা দেখিয়েছেন। আজকের দ্বিতীয় গল্প আমরা যদি দেখি তাহলে দেখব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা, এখানেও কিন্তু সুনিপুণভাবে তিনি ব্যঙ্গচিত্র বা তিনি কৌতুক করেছেন। তো দেখো, সময় নষ্ট না করে আমরা প্রথম পরিচ্ছেদটাকে দেখতে বলবো। যদি বই থাকে সামনে বই দেখো। ক্ষেত্রমোহন বাবু গল্পের আর পাঁচটা শর্ট স্টোরির মতোই গল্প শুরু হয়েছে। যে গল্পের প্রথম যেটা বিষয় থাকে শর্ট স্টোরি, হঠাৎ করেই শুরু হয় ছোট গল্প, হঠাৎ করে এখানেও শুরু হয়েছে। ক্ষেত্রমোহন বাবু গল্পের প্রথম চরিত্র। যদি কেন্দ্রীয় চরিত্র ধরে নিয়ে আগাবো তবে ক্ষেত্রমোহনবাবু কেন্দ্রীয় চরিত্র নয়, যেহেতু গল্পের নাম রসময়ীর রসিকতা, তা সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে রসময়ী কিন্তু কেন্দ্রীয় চরিত্র। গল্পের প্রথম পরিচ্ছেদ। ক্ষেত্রমোহনবাবুর অষ্টাদশ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী, প্রথমে এই লাইনটায় দাগ দাও, একটা প্রশ্ন আসতে পারে, যদিও অনলাইন এক্সাম হবে তবুও আমাদের প্রিপারেশন থাকতে হবে শর্ট কোশ্চেনের জন্য। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না। কোশ্চেন, এই রণরঙ্গিনী স্ত্রী বলতে কার স্ত্রীর কথা বলা হয়েছে? প্রশ্ন, যে কত বছরের দাম্পত্য জীবন? ক্ষেত্রমোহনের এখন দাগ দাও প্রায় বয়স 40 বৎসর। কোশ্চেন, ক্ষেত্রমোহনের বয়স কত ছিল? 40 বছর। তাহলে একটা ক্যালকুলেশন যদি তুমি করো যে ক্ষেত্রমোহনের বয়স 40 বৎসর, 18 বছরের দাম্পত্য জীবন, তাহলে ক্ষেত্রমোহনের বিবাহ হয়েছিল কবে? 22 বছর বয়সে। 22 প্লাস 18 অর্থাৎ 40 আমরা হিসাব মিলছে। স্ত্রী রসময়ীর বয়স দাগ দাও, রসময়ীর বয়স 30। এইখানটা থেকে একটা সমাজের চিত্র পাচ্ছ। এদিকে বলছে অষ্টাদশ বর্ষব্যাপী 18 বছরের দাম্পত্য জীবন, তাহলে স্ত্রীর বয়স যদি 30 হয় তাহলে 18 বছর যদি আমরা ব্যাকে যাই তাহলে 12 বছর বয়সে বিয়ে হয়েছিল, অর্থাৎ বাল্য বিবাহ ছিল, এটা আমরা ধরে নিয়ে আগাচ্ছি। দেখ দাও, রসময়ী এর নাম যে রাখিয়াছিল বলিহারি তাহার প্রতিভা। তবে রসও অনেকগুলি আছে কিনা, এক্ষেত্রে রৌদ্ররস অর্থাৎ প্রখর খররস, এক কথায় বলা যায় ও এখানটা বিভৎসতার সাথেও তুলনা করা যায়। আমরা পরে রস পর্যায়ে নিয়ে আলোচনা করব, তার আগে টেক্সটটাকে দেখে নিই। ক্ষেত্রমোহন একজন বাঙালি নবিশ মক্তার। ক্ষেত্রমোহন একজন বাঙালি নবিশ মক্তার, আদালতে যান। হুগলিতে থাকিয়া বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলিতে নহে, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বৎসর হইল হুগলিতে নিজের বাড়ি নির্মাণ করিয়া বাস করিতেছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই, আর স্ত্রীর যেরূপ বয়স আর হইবারও ভরসাও নাই। অনেকদিন হইতে তাহার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই। দাগ দিয়ে রাখো, ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই। কোশ্চেন, ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনা কি ছিল? দ্বিতীয় বিবাহ। কিন্তু রসময়ীর ভয়ে এই পর্যন্ত এ বিষয়ে কোনরূপ চেষ্টা চরিত্র করতে সাহস করেন নাই। ইতিমধ্যে সামান্য একটি ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে 2 দিন গৃহ ছাড়া করিল। অবশেষে নিজে তাহার পিত্রালয় দাগ দিয়ে রাখো হালি শহরে চলিয়া গেল। কোশ্চেন, কোথায় বাপের বাড়ি ছিল? ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ীর আর মুখ দর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দিবেন না। এই শেষ গল্পের প্রথম পরিচ্ছেদ। ক্ষেত্রমোহন আর রসময়ীর দাম্পত্য জীবন আমরা লক্ষ্য করলাম। 18 বছরের দাম্পত্য জীবন ঝগড়া
গণ্ডগোল করেই কেটে গেছে। এই 18 বছরের দাম্পত্য জীবনে ইতিমধ্যে ক্ষেত্রমোহনের বয়স হয়েছে 40, আর স্ত্রী রসময়ীর বয়স হয়েছে 30। এখনও কোনো সন্তান নেই, নিঃসন্তান দম্পতি, এবং গল্পকার জানালেন সন্তান হওয়ার কোনো সম্ভাবনাও নেই। স্বাভাবিকভাবেই আর একটা বিয়ের জন্য তার আত্মীয় স্বজন ক্ষেত্রমোহনকে তাড়া দিচ্ছিলেন। এমতো অবস্থায় ক্ষেত্রমোহনের সাথে মূলত একটু গণ্ডগোল হয় তার স্ত্রী রসময়ীর, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রসময়ী তার বাপের বাড়ি চলে গেলেন। আর এদিকে ক্ষেত্রমোহন তিনি কিন্তু প্রতিজ্ঞা করলেন দ্বিতীয় বিয়ে করবেন। এই যে প্রথম পরিচ্ছেদে দাম্পত্যের চিত্রটা কিন্তু আমাদের সামনে মোটামুটি একটা পরিষ্কার হলো। এই প্রথম পরিচ্ছেদে পয়েন্ট করে না ওখানে যে প্রথম পরিচ্ছেদের থিমটা কি, ক্ষেত্রমোহন ও রসময়ীর দাম্পত্য জীবন। ক্ষেত্রমোহন ও রসময়ীর দাম্পত্য জীবন যেখানে প্রথম পরিচ্ছেদ আছে ওইখানেই পয়েন্ট করতে পারো। ক্ষেত্রমোহন ও রসময়ীর দাম্পত্য জীবন কেমন ছিল, ক্ষেত্রমোহন ও রসময়ীর এই দাম্পত্য জীবন তার একটা রূপরেখা কিন্তু আমরা প্রথম পরিচ্ছেদে দেখতে পেলাম। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ, হালি শহরে চলে গেছে রসময়ী। এই হালি শহরের একটু বর্ণনা আমরা দেখে নেই। দেখ দাও, হালি শহর গ্রামটি হুগলির অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিতা। চৌধুরী পাড়ায় রসময়ীর দাগ দিয়ে রাখো পিত্রালয়। অনেকদিন হইল তাহার পিতামাতার কাল হইয়াছে, অনেকদিন হইল তার পিতামাতা মারা গেছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তাহার দুইটি ছোট ভাই নবীন, দাগ দিয়ে রাখো ছোট ভাই দুটির নাম কি আর দিদির নাম কি ছিল, নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়া কারখানায় কর্ম করে, সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে, এখনো কিছু জোটে নাই। মাসাধিকাল রসময়ী হালি শহরে বসবাস করিতেছে। পূর্বে পূর্বে এরূপ স্থলে 2-4 দিন বা বড় জোর 1 সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া, অর্থাৎ দাঁতে কুটো কেটে যেটা বলা হয় আর কি, ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইলেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইয়া লইয়া যাইতেন। অর্থাৎ এর আগেও এদের দাম্পত্য গণ্ডগোল হয়েছে, সেই দাম্পত্য গণ্ডগোলে কিন্তু অলরেডি স্ত্রীকে ফিরিয়ে আনার একটা পরিকল্পনা করতেন। কিন্তু এইবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিঞ্চিত চিন্তিত হইয়া পড়িয়াছে। পাড়ার একজন বালক প্রত্যহ নৌকা যোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। দাগ দিয়ে রাখো কোশ্চেন, পাড়ার বালকটি কোন স্কুলে পড়তে যেত? সে ছেলেটি গ্রামে 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 প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহন বাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। গল্পের শুরুতেই আমরা দেখলাম গল্পকার বলেছিলেন যে ক্ষেত্রমোহন বাবু আর একটা বিবাহ করবেন। গল্পের এইখানে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পেলাম যে সেই প্রচার কিন্তু হয়ে গেছে, ক্ষেত্রমোহন বাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ী দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বলিলেন, বাবা শুনলাম নাকি আমাদের ক্ষেত্রর আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? দেখ দাও লাইনটাই, এ কথা কি সত্যি? কোশ্চেন, কার কোন কথাটাই সত্যি বলা হয়েছে? বালক বলিল, হ্যাঁ হ্যাঁ সত্যি বই কি, আমাদের স্কুলে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুচরোই তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশ চাটুর্যে, জজ আদালতে কর্ম করেন। দাগ দিয়ে রাখো, কার মেয়ের সাথে বিয়ে হচ্ছিল? হরিশ চাটুর্যে, ওই যে জজ আদালত আছে না, জজ আদালতে কাজ করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে? এই আমাদেরই বয়সই হবে। বালকটির বয়স 13 বৎসর। গল্পের শুরুতে আমি বলেছিলাম তৎকালীন সমাজে বাল্যবিবাহ ছিল। তার কোথায় প্রমাণ পেলে না, রসময়ীর বয়স 30 বছর আর তাদের 18 বছরের দাম্পত্য জীবন, তাহলে 12 বছর বয়সে বিয়ে হয়েছিল। আর এখন দ্বিতীয় যে বিয়েটি হবে সেটি 13 বছরের একটি বালিকার সাথে, যেখানে বরের বয়স 40 বছর। তা কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা কাল একবার আমাদের 2 বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। আরে একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং দাগ দিয়ে রাখো তোমায় 1টি টাকা দেব, আর ঘুড়ি নাটা এসব কিনো।
একটা টাকার প্রলোভন দেখিয়ে ক্ষেত্রমোহনের দ্বিতীয় বিয়ে যেখানে হবে সেখানে যাওয়ার পরিকল্পনা করলো রসময়ীর দিদি বিনোদিনী। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, এই অংশটুকু নিয়ে দ্বিতীয় বিবাহের সংবাদ। দ্বিতীয় বিবাহের সংবাদ, ক্ষেত্রমোহন দ্বিতীয়বার বিয়ে করবে তার পরিকল্পনা কিন্তু আমরা দেখতে পেলাম। দ্বিতীয় বিবাহের সংবাদ বা দ্বিতীয় বিয়ের সংবাদ, এটা পয়েন্ট করে দাও। গল্পে দুটো পরিচ্ছেদ আমরা পেলাম। প্রথম পরিচ্ছেদ ছিল যে ক্ষেত্রমোহন আর রসময়ী দাম্পত্য জীবন। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা পেলাম ক্ষেত্রমোহন সে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করবে। গল্পের তৃতীয় পরিচ্ছেদ, গল্প কিন্তু অনেকটাই ক্লাইম্যাক্সের দিকে আগাচ্ছে। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে সঙ্গে লইয়া বালকটি চুঁচুড়া যাত্রা করিল। গঙ্গা পার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীতলায় হরিশবাবুর গৃহে গিয়া উপস্থিত হইল। খিড়কি দরজার সম্মুখে একদম সদর দরজার সামনে গাড়ি দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। বলিয়া দুইজনেই অবতরণ করিয়া নেমে বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে, কেহ খাইতে বসিয়াছে, কেহ বা আহার আনতে উঠানে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুইজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিস্ময়ে কহিল, তোমরা কারা গা? বিনোদিনী বলিল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল, এসো বসো। দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল, বসলো, বসে বলল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়া মহিলাকে দেখাইয়া সকলে বলিল, ইনিই গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলিল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই দাগ দিয়ে রাখো, 20 মাঘ দিন স্থির হয়েছে, মাঘ মাসের 20 তারিখে দিন স্থির হয়েছে। তা পাত্রটিকে? আরে ক্ষেত্রমোহন চক্রবর্তী, দাগ দাও, ক্ষেত্রমোহন চক্রবর্তী হুগলিতে মক্তারি করেন। তো সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? এক তো সতীন আছে, তার একটা প্রথম পক্ষের স্ত্রী আছে, এইরকম জায়গায় তুমি আবার দ্বিতীয় পক্ষ বিয়ে দিচ্ছ বাছা? কোনো বিয়ে ভাঙতে গেলে সবার প্রথম কাকে বলা উচিত? মেয়ের মাকে বলতে হবে। ছেলের নামে যদি একটু মোটামুটি কিছু খারাপ কিছু বলে দেওয়া যায়, তাহলে অভিজ্ঞ বা তিনি যদি বাস্তববাদী হন তাহলে কিন্তু বিয়ে ভেঙে দেবেন। এখানে সরাসরি বক্তব্য, সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথাই বাড়িয়া চলিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিল, আরে চিনিনি, আবার খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বললেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রী পরিত্যাগ করেছে। অর্থাৎ বিয়ের সময় আমরা দেখি, এটা বাঙালি রীতি, একটা অনেক মিথ্যা কথা বলা হয়, তারপর একটা বিয়ের যোগাযোগ করা হয়। এখানেও ক্ষেত্রমোহন তার যে প্রথম পক্ষের স্ত্রী আছে সেটা কিন্তু না জানালো না, বলেছে যে সে তার স্ত্রী নেই, সে স্ত্রীকে পরিত্যাগ করেছে, অর্থাৎ ডিভোর্স বা ডিভোর্সি। রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল। তাহার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তপদ হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুইটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, তো কেন পরিত্যাগ করেছে শুনেছ গা? শুনেছি, সে মাগি নাকি বড় দজ্জাল। এখন প্রশ্ন স্বাভাবিক হয়, লেখক এইরকম একটা গালাগাল শব্দ ইউজ করলো কেন? এটা যেই সময়ের কথা বলা হচ্ছে এই সময় কিন্তু এটা গালাগাল ছিল না, এটা কিন্তু মেয়েদেরকে একটা সম্ভ্রান্তসূচক শব্দের সম্মান দেওয়া হতো। যেমন একটা সময় দেখবে যে মায়েরা বলতো, কিরে তোর ঝি কেমন আছে? এখন দেখবে কিন্তু কেউ আর ঝি বলে না, এখন বলে তোর মেয়ে কেমন আছে। শব্দের পরিবর্তন ঘটছে। যেমন একটা সময় মন্দির মানে যে কোনো ঘরকে বোঝানো হতো, এখন মন্দির মানে দেবালয়কে বোঝানো। এইভাবে শব্দের পরিবর্তন ঘটেছে। শ্রবণ মাত্র শোনা মাত্র রসময়ী তরাক করিয়া লাফাইয়া উঠিল। বারান্দার কণে ছিল এক গাছা ঝাঁটা। এমনিই ডেঞ্জার মহিলা, তারপরে সামনে এক গাছা ঝাঁটা পেয়েছে। নিমেষ মধ্যে সেটি দুই হস্তে ধরিয়া গৃহিণীর উপর সপাসপ মারিতে আরম্ভ করিল, যেটাকে ঝাঁটা পেটা বলে এক কথায় আর কি।
সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না, জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুড়ল না, জুড়ল না? যেমন পেরেছে ঝাঁটা পেটা করেছে এক মাথা থেকে। এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল। তাহার পর মহা গণ্ডগোল আরম্ভ হইল। অল্প বয়স্কা বালিকারা কাঁদিয়া ছুটিয়া কেহ খাটের নিচে, কেহ সিন্দুকের আড়ালে লুকাইল। বাড়ির ঝি বাসন মাজিতেছিল, সে বাসন ফেলিয়া, ওরে খুন করলে রে, খুন করলে, সেপাই এ পাহাড়েওয়ালা বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের উপর কিল চর ও নিষ্ঠিবন বৃষ্টি, মানে ঝাঁটার বাড়ি মারতে লাগলো, করিতে লাগিল। কাহারও কাপড় ছিঁড়িয়া দিল, কাহারও চুল ছিঁড়িয়া দিল, কাহাকেও খামচাইয়া দিল, কাহাকেও কামড়াইয়া দিল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, আরে কোনেটি গেল কোথা, তাকে একবার বের করো না, চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা কেটে দিয়ে যায়, দাঁতগুলো ভেঙে দিয়ে যায়। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, আরে রসময়ী থাম থাম থাম, ক্ষমা দে বোন, ক্ষমা দে, ল্যাঙ্গুয়েজটা দেখো, ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল চল বাড়ি চল, বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ওগো যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনিয়া রসময়ী বলিল, চলো দিদি চলো চলো, আর না না, আরে যাবে কোথা, দারোগা আসুক তবে যেও বলিয়া দুই তিনটি স্ত্রীলোক রসময়ীকে ধরিতে অগ্রসর হইল। রসময়ী এক লম্ফে এক লাফে উঠানের কোণ হইতে বটিখানা মাছ কাটার যে বটিটা ছিল সংগ্রহ করিয়া মাথার উপর সবেগে ঘুরাইয়া বলিল, খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা গো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দুয়ার বন্ধ করিয়া দিল, দ্বার বন্ধ করল। পাহারাওয়ালা পাহারাওয়ালা, আসামি পালায় বলিয়া চিৎকার করিতে করিতে ঝি পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল। রসময়ী তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল, পার ঘাটে চলো, অর্থাৎ ওই যে পারাপারের ঘাট, সেখানে চলো। কাহিনীর গল্পের তৃতীয় পরিচ্ছেদ, বেশ জমজমাট পরিচ্ছেদ একটা। রসময়ী শুনেছে তার স্বামী দ্বিতীয়বার বিয়ে করবে। সেই মেয়ের বাড়িতে গিয়ে এমন তাণ্ডব করেছে, এরপর আশা করা যায় পাত্রীপক্ষ আর অন্তত ক্ষেত্রমোহনকে বিয়ে দেবে না। দেখা যাক কি হয় না, এতেও বিবাহের প্রস্তুতি নেয়, দেখো কি বলে, পয়েন্ট করে দাও। রসময়ীর তাণ্ডব, রসময়ীর তাণ্ডব 5 নম্বরের জন্য প্রশ্ন আসতেও পারে যে রসময়ী কি তাণ্ডব করেছিল ওর দ্বিতীয় পক্ষের পাত্রীর কাছে গিয়ে, সে বিষয়টা আলোচনা করো। রসময়ীর তাণ্ডব গল্পের চতুর্থ পরিচ্ছেদ। কি পাচ্ছি একবার দেখে নাও। বলা বাহুল্য, হরিশ্চন্দ্র বাবু ক্ষেত্রমোহন বাবুকে কন্যাদান করিলেন না। তাহার গৃহিণী বলিলেন, আরে সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা দেখো। পরদিন কাছাড়েতে গিয়া হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথাই শ্রবণ করিলেন। রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী আসিয়া প্রবেশ করিল। যে রসময়ী রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল, সেই রসময়ী ঝড়ের বেগে প্রবেশ করেছে। কয়েক মুহূর্তে নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল। সেই প্রকার দৃষ্টিপাত, যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করিয়া ফেলিতেন। ক্ষেত্রবাবু বললেন, আরে কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। বেশ ভালো উত্তর। অনেকদিন পর স্বামী স্ত্রীর দেখা, যেখানে ভালো মন্দ কেমন আছে অন্তত কুশল বিনিময় হবে, তা না করে বলছে একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তাহার ওষ্ঠ যুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহন বাবু বললেন, তা শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ে আর মেয়ের মার, মেয়ে আর মেয়ের মায়ের। তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে এমনি নিজেরটাও সেরে নিলে হতো না?
এমনি কাটা ঘা, তার উপরে নুনের ছিটে দিয়ে দিল যেন এখানে ক্ষেত্রমোহন। আরে সেইটি হবে না এখন, বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। হুকা নামাইয়া একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বলিলেন, আরে করছি তো, করবো না কেন, তোমার ভয়ে নাকি? রসময়ী চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিল, করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটি দিয়ে সে মেয়ে নাকটা কেটে দেবো, আর বুকে একখানা 10 মুনে পাথর চাপিয়ে দেবো। আর তোমার নাকটা কানটা কেউ যদি কেটে দেয়, এসো না, এসো, কাটো না, কাটো, তুমিই কাটো না হয়। বলিয়া রসময়ী নিজ কোমরে 2 হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল। স্ত্রীর এতাদৃশ্য এইরূপ বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুঁকা উঠাইয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন। ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তি বোধ হইল, রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল। বলিল, তাহলে আঁশবটিতে সান দিয়ে রাখি গে, সম্বন্ধ পাকা হলে খবরটা দিও, চুপি চুপি যেন শুভকর্মটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বলিলেন, আরে তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে? সুন্দর প্রশ্ন, মরবে কবে? এই কথা শুনিয়া রসময়ী বিদ্রুপেশ্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল, বলিল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? আরে রসি বামনি এখনই মরছে না, তার এখন অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুত্তুরে হবে, ভুঁয়ে মুয়ে হয়ে যাবে, মানে মাটিতে একদম গোড়াগড়ি খাবে, অর্থাৎ কোমর ভেঙে যাবে। যখন আর কেউ তোমায় কেউ মেয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ, দাগ দাও 5 নম্বরের প্রশ্ন। দাম্পত্য রসালাপটা কেমন ছিল? এই পর্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানি গাড়ি থামিবার শব্দ হইল। রসময়ী বলিল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ও পাড়ার তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যায়, বলিয়া রসময়ী প্রস্থান করিল। রসময়ীর এই ছিল মনের কথা, অর্থাৎ শুধুমাত্র স্বামীকে জ্বালানোর জন্য, না স্বামীকে সাবধান বাণী দিয়ে গেল, না স্বামীকে শাসানি দিয়ে গেল, এটা কিন্তু একটা বিষয়। যাক, এইটুকুনি আমরা পয়েন্ট করি এখনটুকুনি। 4র্থ পরিচ্ছেদ, রসময়ীর সতর্কবাণী বা সতর্কতা, রসময়ীর সতর্কতা। রসময়ী কিন্তু তার স্বামীকে একবার সতর্ক করে দিয়ে গেল, যে কাহিনীটা আমরা 4র্থ পরিচ্ছেদে পেলাম। কাহিনীর 5ম পরিচ্ছেদ। উক্ত কথোপকথনের পর প্রায় দাগদাও 6 মাস কাটিয়া গিয়াছে। রসময়ীর গর্ব সফল হইল না, সে এখন মৃত্যু শয্যায় শায়িত। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহনবাবু হালি শহরে গেলেন। চিকিৎসাদির কিছুই ত্রুটি হইল না, কিন্তু রসময়ী বাঁচিল না। গল্প তো এখানেই শেষ হয়ে যেতে পারত, যে রসময়ী বাঁচল না, ক্ষেত্রমোহন অন্য কোথাও বিয়ে করে নিল, কিন্তু তাহলে রসময়ীর এই রসিকতা, এইভাবে নামকরণটা সার্থক হতো না। রসময়ী রসিকতা নামকরণটা সার্থকের জন্য আরও কি রসিকতা করেছিল সেটা আমাদের আগে দেখতে হবে। গঙ্গা তীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন। আশ্চর্য সংসারের মায়া, যে এত কষ্ট দিয়াছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অশ্রুপাত করিতে লাগিলেন। আসলে দাম্পত্য সম্পর্কটা অনেকটাই কোমরের যন্ত্রণার মতো আর কি। আমাদের সবার কোমর আছে, কিন্তু যখন যন্ত্রণা হয় তখনই আমরা বুঝতে পারি কোমরের যন্ত্রণা হচ্ছে। এই ক্ষেত্রমোহন রসময়ীর সাথে তীব্র ঝগড়া ঝামেলা ছিল, কিন্তু সেই ক্ষেত্রমোহন রসময়ীকে বলেই দিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করব, অথচ শেষ মুহূর্তে দেখা গেল ক্ষেত্রমোহন ঝরঝর করে অশ্রুপাত করছে। আরও মাস 6 কাটিল। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধু বান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হইলেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় পুরুষের বহু বিবাহর ব্যবস্থা ছিল, সেটা আমরা প্রমাণ পেয়েছি আগেই, কারণ দ্বিতীয় বিবাহ করছে। আর যেহেতু রসময়ী মরে গেছে, তাহলে দ্বিতীয় বিয়ে করতে তার কোনো প্রবলেম রইল না। অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। মেয়েটি ডাগর, দেখিতেও ভালো। বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। অধিককার মামলার মকদ্দমাগুলিও এই সূত্রে ক্ষেত্রমোহনবাবুর করায়ত্ত হইবে, হাতে আসবে। কন্যার পিতা দাগদাও রজনীকান্ত ঘোষাল, ইংরাজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হইল। বরের খুড়া মহাশয় গ্রাম হইতে আসিয়াছেন। কল্ল আশীর্বাদ, কাল আশীর্বাদ।
প্রভাতে অফিস কক্ষে বসিয়া 2-4 মক্কেলের সঙ্গে মোক্তারবাবু কথাবার্তা করিতেছিলেন। খুড়া মহাশয় একখানি বঙ্গবাসী মানে পত্রিকা হস্তে ঘরের বঙ্গবাসী হাতে নিয়ে ঘরের কোণে বসিয়া তামাকু সেবন করিতেছিলেন, তামাক খাচ্ছিলেন। এমন সময় ডাক পিয়ন আসিল, পোস্ট অফিসের পিয়ন আসলো। ক্ষেত্রমোহনবাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল। খামের উপর হস্তাক্ষরে দাগ দিয়ে রাখো প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল। কি প্রবলেম হয়েছে এখানে? কেন মাথা ঘুরল? না 2-4 বার চক্ষু রোগড়াইয়া বারংবার খামখানির শিরোনাম পরীক্ষা করিতে লাগিলেন। কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকারে দেখিলেন। অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন। পড়িয়া তার মুখ বিবর্ণ হইয়া গেল। মক্কেলগণকে বললেন, আচ্ছা এখন তোমরা যাও, আজ সকাল সকালই কাছারি যাব, সেইখানে বাকি কথাবার্তা হবে এখন। মক্কেলগণ চলিয়া গেলে খুড়া মহাশয় বললেন, চিঠি এলো ক্ষেত্র? জড়িত স্বরে ক্ষেত্রমোহন বলিলেন, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া খুড়া মহাশয় নিকটে আসিলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন। তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে, চক্ষু কপালে উঠিয়াছে। খুড়া মহাশয় দ্রুতভাবে বলিলেন, কি কি ব্যাপার, কি কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহনবাবু নীরবে পত্রখানি খুড়া মহাশয়ের হাতে দিলেন। তিনি পত্র লইয়া চশমা অনুসন্ধান করিয়া চক্ষে পড়িলেন। জানালার কাছে দাঁড়াইয়া খুড়া মহাশয় পত্রখানি পড়িতে লাগিলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্ডা কালি দিয়ে লেখা। উপরে স্থানের নাম নাই, তারিখ নাই, নিম্ন প্রকার লিখিত। একটা পত্র এসেছে যখন বিয়ের প্রস্তাব হচ্ছে। এবার প্রশ্ন, কে এই পত্রটা পাঠিয়েছে? একটা জায়গা ছিল, তাহলে একটা প্রশ্ন আমরাও গল্প পড়তে গিয়ে বুঝতে পারছি যে রসময়ী এই পত্র পাঠিয়েছে সম্ভবত, কিন্তু একটা সমস্যা আমাদের দাঁড়িয়ে গেছে, রসময়ী কি করে পত্র পাঠাবে? রসময়ী তো মারা গেছে, তাহলে তার পত্র কিভাবে আসলো? এটা একটা পয়েন্ট। দেখো কি বলেছে পত্রে, আগে দেখি। শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। বানানটা দেখবে ভালো করে, এই বানানটা, এটা কিন্তু বানান ভুল নয়, এইভাবে লিখেছে। তোমার মতিশ্চন্ন ধরিয়াছে, মনে করিয়াছ। বানানগুলো ভালো করে দেখো কি বানান আছে, কোনোটাই প্রিন্ট মিস্টেক নয়। তার স্ত্রী লেখাপড়াই সামান্য জানতো, সেইভাবে লিখিয়েছে আর কি। মনে করিয়াছ রসময় মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না। বানানগুলো দেখো কোনোটাই প্রিন্ট মিস্টেক নয়, এই বানানটাই অরিজিনাল বানান, এটাই চিঠিতে লেখা ছিল। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই, একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পোড়াইয়াছিলে, তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যা হোক, নিজের রূপের বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার নলাটে মানে তোমার কপালে অশেষ দুর্গতি লেখা আছে, রসময়। বেশ ভালো একটা পরিকল্পনা। রসময়ী মরে গেছে, তার চিঠি এসে হাজির হয়েছে, মানে ভূতেও আজকাল চিঠি লেখে। গল্পটা না পড়লে তোমাদের কিন্তু এই আইডিয়াটা ছিল না। দেখো কি হয় তারপর। পত্র পড়িয়া খুড়া মহাশয়ের মুখ কালিমাময় হইয়া গেল। ভীত স্বরে জিজ্ঞাসা করিলেন, এই হাতের লেখা কার চিনতে পারছো? খুব চিনি, তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়া মহাশয় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন। কিয়ৎক্ষণ ছাদের কড়িকাঠের পানে চাহিয়া বলিয়া উঠিলেন, জয় রাম সীতারাম, রাম রাঘব রাবণারে রাম 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 রাম।
ছোটবেলায় শিখেছে, অনেককে শেখানো হয়েছিল যে শ্মশান দিয়ে গেলে ভূত ধরবে না যদি রাম নাম জপ করা হয়। সেই জন্য রাম 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 বলতে বলতে ছোটবেলায় অনেকেই শ্মশানের পাশ দিয়ে যেত। খুড়া মহাশয় কিন্তু সেই রাম 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 বলছেন। খুড়া মহাশয়কে এতদ অবস্থায় দেখিয়া ক্ষেত্রমোহনের আরও ভয় হইল। বলিলেন, আচ্ছা খুড়ো মশাই, ভূতে কখনো চিঠি লেখে? খুড়া মহাশয় বলিয়া উঠিলেন, আরে ভূত বলতে নেই, উপদেবতা বলো জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়া মহাশয় বলিলেন, দেখো কারো বদমাইশি নয় তো, এমনটাই কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা কখনো তো শোনা যায়নি। আচ্ছা বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বলিলেন, আরে পুরানো চিঠি আছে বই কি, বলিয়া বাটির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করিয়া 4-5খানা বাহির করিয়া আনিলেন। খুড়া মহাশয় চশমার কাঁচ দুইখানি কোচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন, ভালো করে পরিষ্কার করলেন। পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন। অবশেষে সেগুলি টেবিলের উপর ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, একই হাতের লেখা তো দেখছি। খামখানা উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিলেন। 1 পয়সার 6খানাওয়ালা সাধারণ সাদা খাম, তাহাতে একখানি 2 পয়সার টিকিট আটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়া বলিলেন, আরে কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাঙ্গালা নবিশ মুক্তার হইলেও ইংরাজি ছাপার অক্ষর পড়িতে পারিতেন। ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, আরে হুগলির ছাপ, কালকে তারিখ। খুড়া মহাশয় চুপ করিয়া বসিয়া রইলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, জয় রাম শ্রীরাম সীতারাম সীতারাম। কাছারি বেলা হয় দেখিয়া মোক্তারবাবু স্নান করিয়া আহারে বসিলেন, কিন্তু কিছুই খাইতে পারিলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন সেখান হইতে বট গাছটার অগ্রভাগ দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে চাহেন। একসময় গাছের একটা ডাল খড়খড় করিয়া নড়িয়া উঠিল। কাহার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহনবাবুর আর খাওয়া হইল না, উঠিয়া পড়িলেন। মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বট গাছটার পানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। 2-3টা কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া ফিরিতেছে। গোটাকতে কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাহিতেছে কা কা করে। ইহা ভিন্ন আর কিছু দেখিতে পাইলেন না। আমাদের মনের অনেক সময় ভুল হয়। আমরা যখন অনেক সময় জানি, অনেক সময় দেখি কেউ যখন আমাদেরকে বলে ওই জায়গাটা দিয়ে যাস না, ওই জায়গাতে গেলে ওখানে ভূত প্রেত আছে, আমরা যখন সেই জায়গাটা দিয়ে পৌঁছাই তখনই আমাদের গা ছমছম করে, তার আগে কিন্তু আমাদের ভয় করে না। এখানে ক্ষেত্রমোহনের এই বাড়ির সামনে বট গাছটা এতদিন এদের কিন্তু মনে পড়ছিল না, কিন্তু আজকে এই বট গাছের প্রসঙ্গ আসতে হঠাৎ করে কিন্তু তাদের এই বট গাছটার কথা মনে পড়লো। এ থেকে বোঝা গেল কি না, এ থেকে মেনলি আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মানুষের এই যে এখনের সাথে যদি আমরা বলি ইমিউনিটি পাওয়ার একটা গল্প, যদি আমরা এই লাইনটা এই বিষয়টা বলি, আসলে এই ভূতটাও তো আমাদের ইমিউনিটি পাওয়ারের সাথে আছে। আমাদের প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার আছে, কিন্তু যেদিন বলছে ওই জায়গায় ভূত আছে যাবি না, আমরা একদম গোটা পৃথিবী ঘুরে আসি, কিন্তু ওই ভুতুরে জায়গা দিয়ে আর যেতে পারি না। যাই হোক, এটা আমাদের বিচার্য নয়। বিচার্য যেটা 5ম পরিচ্ছেদ, পয়েন্ট করে দাও। প্রথম ভৌতিক চিঠি। 5 নম্বরের জন্য প্রশ্ন, প্রথম ভৌতিক চিঠিটা কি ছিল তার সারাংশ লেখো। প্রথম ভৌতিক চিঠি, কাহিনীর 6ষ্ঠ পরিচ্ছেদ। সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শয়নকক্ষে খুড়া ভাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন। দিনের বেলা খুড়া মহাশয় কপাটের বাহিরে এবং ভিতরে দেয়ালময় রাম নাম লিখিয়া দিয়েছেন। রাম 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 চারদিকে লিখে দিয়েছেন দেওয়ালে। অদ্য 2 জনে এক শয্যায় শয়ন করিবেন। ভূতের ভয় লাগলে যেটা নর্মালি স্টুডেন্টরা অনেক সময় করে থাকে, যে 2 বোন এক জায়গায় শুতে হবে। মায়ের সাথে অনেক সময় শুয়ে থাকে যে ভূত আজকে ধরবে। পাড়ায় যদি কেউ অপঘাতে মারা যায় তাহলেও কিন্তু সেখানে দেখা যায় একটা ভয় কাজ করে। অদ্য 2 জনে এক শয্যায় শয়ন করিবেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে। বালিশের তলায় একটা রামায়ণ রাখা হবে। রামায়ণ থাকলে ভূত আর ধরবে না, এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলিবে বন্দোবস্ত হইয়া গিয়াছে।
ক্ষেত্রমোহন বলিলেন, আমিও তার দরকার দেখছি নে, যদি কোনো উপদ্রব অত্যাচার হয়। খোড়া মহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন, শেষে বললেন, ভয়ের কোনো কারণ দেখিনি। ওই যে বলেছে ইচ্ছে করে তোমার গোলাটা টিপে দিই। না না, তা পারবে না, হাজার হোক স্বামী তো বটে, যতই হোক তুমি তার স্বামী ছিলে, কি করে তোমাকে হত্যা করবে বলো? আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। হ্যাঁ, অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয় তাই তোমারও অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহন বাবু চুপ করিয়া রহিলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করিবার লোভটিও সংবরণ করা তাহার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হইয়া গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কোথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না, সবাই জেনে গেল। নায়েব রজনীবাবুরও কানে ক্রমে একথা পৌঁছিল। বলিয়াছি তিনি ইংরেজি জানা ব্যক্তি। শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, আরে ভূত, এই বিংশ শতাব্দীতে ভূত বিশ্বাস করতে হবে? দাগদাও বিবাহের দিন স্থির হইয়াছে 8ই ফাল্গুন, আর 5 দিন বাকি আছে। উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে। বিকালে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জন কয়েক বন্ধু বান্ধব সহ বসিয়াছিলেন। ইহাদের মধ্যে একজন সরকারি উকিল, দাগদাও নাম মনোহর বাবু। লোকটা বয়স 40 পার হইয়াছে, চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখমণ্ডল প্রচুর গোঁফদাড়িতে আবৃত, হাতে বড় বড় নখ। এক কথায় দাগদাও লোকটি থিওজোফিস্ট, একটু ভূত বিশেষজ্ঞ আর কি। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মনোহরবাবু ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন। অপর একজন নব্যযুবক, দাগদাও নাম সুরেন্দ্রনাথ। ইনি LA ফেল করা, ল ফেল করেছে, ফেল করা শিক্ষিত মোক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করিয়াছেন। সুরেন্দ্রনাথ বলিলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল, এই অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল, এই যেমন রেলে কলিশন, মানে রেলে কাটা পড়লো, বা নৌকা ডুবি, বা আর কিছু, সকলেই মনে করছে অমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ, সাক্ষীর অভাব নেই, কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনো বেঁচে আছেন, নয় এ চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তাহারই হাতে লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া উপায়ান্তর নেই, কারণ এই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করতে পারা যায় না। থিওজোফিস্ট ওই যে উকিলটা ছিলেন, মোক্তারবাবু বলিলেন, উকিলবাবু ইহা শুনিয়া বলিলেন, কেন মশাই, বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মোক্তারবাবু বলিলেন, কারণ আমি কখনো দেখিনি। শুনিয়া মোক্তারবাবু বিজ্ঞতার হাস্য করিয়া বললেন, স্যার 7ম এডওয়ার্ডকে কখনো দেখেছেন ইংল্যান্ডের? না, দেখেনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি, তাহার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে। যুক্তিগুলো খেয়াল করো ভালো করে। তার 10-20 খানা ছবিও দেখেছি, কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে, খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছি যে তারা স্বয়ং ভূত দেখেছে। এই প্রসঙ্গে আমি একটা তথ্য দেবো। তোমরা অনেক সময় এখন তর্ক করবে, আমাদের এখানে ভূত আছে, আমাদের বাড়ির পাশে ভূত ঘোরাফেরা করে, কিন্তু যদি বলি তোমরা নিজেরা দেখেছো, প্রশ্ন বলবে না আমরা নিজেরা দেখিনি। কে দেখেছে? না, আমার এক দাদু দেখেছে। দাদুর কাছে গেলাম, আপনি দেখেছেন? না, আমি দেখিনি, আমার একজন পরিচিত ব্যক্তি দেখেছে। আবার অন্যজনের কাছে গেলাম, তিনি কি বলবেন? না, আমি দেখিনি, অন্যজন দেখেছে। আসলে এটা না একটা রটনা, এছাড়া অন্য কিছু না, আর মনের একটা ভূত। যখন আমরা কর্তার ভূত পড়িয়েছিলাম 11-এ, যারা পুরাতন ক্যান্ডিডেট তোমরা নিশ্চয়ই জানো ব্যাপারটা, অনেক ভূত নিয়ে আলোচনা হয়েছিল তখন। যাই হোক, মনোহরবাবু তাহার সুঘন দাড়ির মধ্যে দীর্ঘ নখ আঙ্গুলি চালনা করিতে করিতে বলিলেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের 10-20 খানা ছবিও দেখেছেন, তেমনি 10-20 খানা ভূতের ছবিও আমি আপনাকে দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটি কিংয়ের ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। 16 বৎসর বয়সে তার মৃত্যু হয়।
গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক শ্রেয়াসে কেটি কিং অনেক স্থানে স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুরি ফুটিয়ে দেখা হয়েছে, ঠিক মানুষের মতো রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে, আর ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে, আসবেন দেখাবো। এই ভূত নিয়ে নানা মানুষ নানাভাবে বিশ্বাস করে। একটা তথ্য আমি বলবো এই প্রসঙ্গে, যে তোমাদের যদি এই মুহূর্তে, যেহেতু সন্ধ্যার মুহূর্তে, এই মুহূর্তে যদি ভয় লেগে থাকে, তাহলে একটা কথা আমি বলবো, যে তোমরা কোনোদিনও দেখবে অচেনা লোককে ভূত হিসাবে দেখো না। তোমরা কি দেখো? পরিচিত লোককে ভূত হিসাবে দেখো। কাউকে কেন, কিসের জন্য? কারণ ওটা আমাদের অবচেতন মনের ভাবনা। চেতন মনে এরকম ভূত প্রেত বলে কিছু নাই। সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন, হ্যাঁ, আপনারাও যেমন ভালো মানুষ ওই সব বিশ্বাস করেন। আরে ভূতবাদীদের কত জচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই। কেটি কিংয়ের দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, ওইটি আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন। আমার তো ঠিক উল্টো মনে হয়। আরে ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরী মানুষ একটা দাঁড়িয়ে আছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বট গাছে থাকেন। চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে খাম, কাগজ, কলম, কালি সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলেন। এটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলে রেখে গেলেই হতো। এটুকু নিয়ে যদি আমরা দেখতাম, তাহলে চিঠিটা টেবিলে রেখে গেলেই হতো, তাহলে এটা তো আর পোস্ট অফিসে পাঠাতে হতো না। তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে। আবার 2 পয়সা খরচ করে টিকিট কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিক এত সস্তা হয়, তাহলে না হয় সেইখানে গিয়ে প্র্যাকটিস শুরু করি। ইনিও যেই যুক্তি দেখাচ্ছেন, এই যুক্তিটাও খুব সুন্দর যুক্তি, খুব ভালো একটা যুক্তি। ভূত গেছে পোস্ট অফিস থেকে পয়সা দিয়ে ডাক টিকিট কিনতে, মনে হয় সম্ভব কোনোদিনও? একটা অবাস্তব গল্প, অবাস্তব কাহিনী তৈরি হচ্ছে। মনোহরবাবু একটু বিরক্তির সহিত বললেন, অবশ্যই জিনিসটা হাসি তামাশা নয়, এসব গভীর বিষয়। অনেক চর্চা, অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসা এই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন। এই কুটুম্বিলাল নামক এক মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের মাদাম ব্লাভাটস্কিকে লিখেছিলেন। তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের উপর রেখে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন। ইহা শুনিয়া শিক্ষিত মোক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিতে লাগলেন। বলিলেন, আরে কুটুম্বিলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে। ডাক্তার হজনস তিনি বলে হজসন ডাক্তার হজসন বলে একজন বৈজ্ঞানিক, নিজে ভারতবর্ষে এসে এ বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাভাটস্কি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করিয়েছিলেন। ভূত নিয়ে যদি আড্ডা হয়, যে যেভাবে বিশ্বাস করে সে সেভাবে তার যুক্তি খাড়া করবে। একথা শুনিয়া থিওজফিস্ট বাবুটি ভ্রু কুঞ্চিত করিয়া বিরক্তির স্বরে বললেন, ওসব ঈর্ষাপরায়ণ লেখকের বই পড়বেন না, আমার কাছে আসবেন, ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব। তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম ব্লাভাটস্কি যে কত বড় লোক তা তার আইসিস আনভেল বইটি পড়লে বুঝতে পারবেন। এগুলো ভূত রিসার্চ সম্পর্কিত বই। সুরেন্দ্রনাথ মুচকিয়ে হাসিয়ে বললেন, সে বইটি পড়িনি বটে, তবে এডমন্ড গ্যারেট প্রণীত আইসিস ভেরি মাচ আনভেল অর সি স্টোরি অব দ্য গ্রেট মহাত্মা হোক্স, এই বইটা পড়েছি, লাইব্রেরিতে আছে, দেখতে চান তো এনে দিতে পারি। সব ভূত নিয়ে আলোচনা, এগুলো বইতে আছে। এ কথায় মনোহরবাবু রাগিয়ে আগুন হইয়া উঠিলেন। বলিলেন, ওই আপনারা এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না, এমন ভালো জিনিসই নেই। যত সব কুচক্রি বদমায়েশ লোক মিছিমিছি মাদামের অপরাধ ঘটনা করছে। এমন সময় এত ঘটনা, এত বিতর্ক চলছে, ঠিক এই মুহূর্তে দেখা গেল এমন সময় বাহিরে শব্দ উত্থিত হইল। একটা শব্দ হলো, বাবু চিঠি আছে। পর মুহূর্তে ডাক পিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল। পত্রখানি হাতে লইয়াই ক্ষেত্রমোহনবাবুর চক্ষু স্থির হইয়া গেল। বলিলেন, মশাই, আবার সেই। পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। থিওজফিস্ট বাবুটি অতি আগ্রহের সহিত সেখানি কুড়াইয়া লইয়া পাঠ করিলেন। শেষে নবীন মোক্তার বাবুর হাতে সেখানি দিলেন। পত্রখানি এইরূপ। আবার দ্বিতীয় পত্র। শ্রী শ্রী দুর্গা সহায়,
প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। এত অসাহস তোমার! আশীর্বাদ, বানানগুলো দেখো ভালো করে যে কিরকম ভাবে লিখেছে, আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমার যে পত্র লিখিয়াছিলাম তাহা ফাঁকা আওয়াজ? রশ্মি বামনি তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে। এখনো সাবধান হও, এ দুর্মতি পরিত্যাগ করো, নহিলে একদিন গভীর রাত্রে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বট গাছ হইতে নামিয়া তোমার বুকে একখানা 10 মুনি পাথর চাপাইয়া দিব। ঘুম আর ভাঙিবে না। রসময়। দ্বিতীয় পত্র আমরা পেয়ে গেলাম। একে একে সকলে পত্রখানি পড়িলেন, পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। শিক্ষিত মোক্তার বাবুরও মুখ শুকাইয়া গেল। তথাপি তিনি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আরেকবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি, আপনার স্ত্রীর হাতের লেখাই বটে তো, না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ক্ষেত্রবাবু বলিলেন, আরে কোনো সন্দেহ নাই, শুধু হাতের লেখা মিল হলেও বা সন্দেহ করতাম, তার যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো, এ চিঠিতেও তাই। সে ছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যে যা সে জীবৎকালেও সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হইয়া রহিল, বসিয়া রহিলেন। কিয়ৎ পরে সুরেন্দ্রবাবু গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বললেন, ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার উপরে তার দেহ রাখবার পর আপনি আর দেখেছিলেন? দেখিনি আবার। আরে আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওয়ে তুমি যা ভাবছো তা নয়, কোনো ভুল হয়নি। নব্য মোক্তার বাবু তখন ঘাড় হেট করিয়া বসিয়া রহিলেন। একজন বলিল, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হরাসিও, দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। যেখানে পৃথিবী আর স্বর্গের মধ্যে এমন কোনো দর্শন বা এমন কোনো জায়গা নেই যেটা তোমার দর্শনে নেই। হে হরাসিও, স্বর্গ মর্ত এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নে অবগত নহে। অপর একজন বললেন, হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। এই ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই বা বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে তো একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, আর তার কি কিছুই ভিত্তি নেই? সরকারি উকিলবাবুটি বলিলেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বৎসরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়িতভাবে প্রমাণ হয়ে গেছে। একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই। বিখ্যাত সম্পাদক স্টেট সাহেব তার এক গ্রন্থে লিখেছেন, অফ অল দ্য ভালগার superstitions of the half-educated, none dies harder than the absurd delusion that there are no such things as ghosts. অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতরজনিত কুসংস্কার আছে, যতগুলি খারাপ কুসংস্কার আছে, তার মধ্যে ভূত নাই, এই অদ্ভুত ভ্রমটি বা ভুলটি সর্বাপেক্ষা প্রবল। বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রনাথের কটাক্ষপাত করিলেন। সন্ধ্যা হইয়া গিয়াছিল। সেদিনকার মতো সভাভঙ্গ হইল। সেই বটগাছে তোলা দিয়া যাইতে সুরেন্দ্রনাথ বাবুরও গাটা কেমন ছমছম করিতে লাগিল। এই অংশটুকু নিয়ে পয়েন্ট করো, বাক বিতণ্ডা ও দ্বিতীয় পত্র। বাক বিতণ্ডা ও দ্বিতীয় পত্র, অর্থাৎ এই বাক বিতণ্ডা কাদের কাদের মধ্যে বাক বিতণ্ডা, কি নিয়ে বাক বিতণ্ডা হচ্ছিল, আর দ্বিতীয় পত্রের বিষয়বস্তু কি, সেইটাই কিন্তু আমরা এখানে জানতে পারলাম। বাক বিতণ্ডা ও দ্বিতীয় পত্রের বক্তব্য। গল্প অনেক বড়, যদিও শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তাহলে বুঝতে পারবে রসময়ী রসিকতা কেন নামকরণ, কারণ এখানে বুঝতেই পারছো রসময়ী রসিকতা, রসময়ী মরে গিয়েও কিন্তু রসিকতা করছে, যেটা অবাস্তব একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন, এখনো তো রসিকতা নয়। রসিকতা কখন হবে? যখন এটা মিথ্যা প্রমাণিত হবে, তখন এটা মনে হবে এটা রসিকতা। সপ্তম পরিচ্ছেদ। খুড়া মহাশয় কোথায় বেড়াইতে গিয়াছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন, এই দেখো ক্ষেত্র, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো। বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বৎসর পূর্ণ হইলেই, অর্থাৎ যেটা আমরা সেই বাৎসরিক বলি, বাৎসরিক পূর্ণ হলে গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবে। আর বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বললেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হলো। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহত হইল। গয়ায় শ্রাদ্ধ সারিয়া আসিয়া
ক্ষেত্রবাবু বিবাহ করিবেন ইহা সকলেই জানিতে পারিল। ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতির মকদ্দমা তদবিরের ভার রহিয়াছে। মকদ্দমা দায়রা আদালতে সোপর্দ দায়রা আদালতে উঠেছে, সোপর্দ হইয়াছে। সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না। ফরিয়াদি পক্ষে সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম প্রশিক্ষণ দিতে হইতেছে। মকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছারি হইতে ফিরিবার সময় রসময়ী তৃতীয় পত্র, রসময়ী তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, দাগ দিয়ে রাখো, তৃতীয় পত্রের বিষয়বস্তু কি? শুনিলাম নাকি গয়ায় পিণ্ড দিতে যাইতেছ, ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিব। গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছড়া বসাইয়া দিব। একটা জায়গা দেখো বলে তো ভূত নাকি লোহা থাকলে ভূত ধরে না, তাহলে এখানে রেলগাড়ি তো লোহা, রেলগাড়িতে কি করে চাপবে ভূত? মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্রখানি দেখাইলেন। মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড়ই বিপদ দেখছি, বিবাহ করিবার পরিকল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? আপনাদের থিওজফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানি মোটা বহি আলমারি হইতে পারিয়া এক স্থান খুলিয়া বলিলেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মতেই মুক্তাত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইড অর্থাৎ জড় দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন। সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছু আশ্চর্য নয়। আর এও বিবেচনা করুন না, যে হস্ত কলম ধরে চিঠি লিখতে পারে, চিঠি লিখতে সক্ষম, সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহন বাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, দেখুন এই পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মকদ্দমায় সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এ সন্দেহবাদে মনে মনে বিরক্ত হইলেন। প্রকাশ্যে বলিলেন, তা যদি আপনার ইচ্ছায় পরীক্ষা করতে পারেন। পরদিন দায়রার জালের মকদ্দমাটা বিচার আরম্ভ হইল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাক বাংলোয় গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র 3খানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরাতন আসল পত্রও দিয়ে আসিলেন। সাহেব বলিলেন, কল্ল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরদিন সকালবেলা সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন আবার ডাক বাংলোয় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র 3খানি আসল এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা। ইহা শুনিয়া ক্ষেত্রমোহন বাবুর মুখখানি ছোট হইয়া গেল। মনোহরবাবু বলিলেন, সাহেব অনুগ্রহ করে একখানি সার্টিফিকেট লিখিয়া দিতে পারেন? সাহেব মনে করিলেন, নিশ্চয়ই এই পত্র লইয়া একটা মামলা মকদ্দমা হইবে, আবার সাক্ষী দিতে আসিয়া ফি পাওয়া যাইবে। সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন। বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন, এই চিঠিগুলি নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাতে পাঠাই, তাতে সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বললেন, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল। নানা স্থান হইতে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহন বাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেহ কেহ হুগলিতে আসিয়া পত্রগুলি স্বচক্ষে দেখিয়া বিস্ময়ে আবির্ভূত হইতে লাগিলেন। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। 7ম পরিচ্ছেদ, পত্রের সত্যতা যাচাই। পত্রের সত্যতা যাচাই, এটুকু নিয়ে পয়েন্ট করে দাও, পত্রের সত্যতা যাচাই। কাহিনীর শেষ পরিচ্ছেদ। এবার আমরা দেখব যে রসময়ী অ্যাকচুয়াল কি রসিকতা করেছে। সত্যি কি রসময়ী কোনো রসিকতা করেছে, না পুরোটাই একটা ভণ্ডামি ছিল? 8ম পরিচ্ছেদ, শেষ পরিচ্ছেদ। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের সীমা নাই, কিন্তু ইহাতে কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না।
পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন, ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদান করিতেও পারিতেন না। তাহার অদৃষ্টে আর বুঝি বিবাহ নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বহিতেছে, দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহনবাবু বাড়িতে বসিয়া নিজ দূরদৃষ্টের বিষয় চিন্তা করিতেছিলেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তাহার শ্বশুর বাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াইতে গিয়া একটা বোম ফাটিয়া তাহার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে, তাহাকে হুগলি হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু আর থাকিতে পারিলেন না, গাড়ি ভাড়া করিয়া হাসপাতাল অভিমুখে ছুটিলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন। ক্ষেত্রমোহন শালিকাকে বলিলেন, ঠাকুরজি সন্ধ্যা হলো, এবার বাড়ি চলো। বিনোদিনী বলিল, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন অনাহারে আছো, স্নানাহার পর্যন্ত হলো না, তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তাররা বলিলেন, আপনাকে বাড়ি যেতে হবে, এখনো তো রাত্রে, এখানে তো রাত্রে থাকতে পারবেন না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে, আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন। দাগ দিয়ে রাখো, অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন। অনেক বোঝানোর পর বিনোদিনী সম্মত হলো। ক্ষেত্রমোহনকে বলিলেন, তুমি আমার হালি শহরে নিয়ে চলো, রাতে সেখানে থাকবে, কাল ভোরে আবার আমার এখানে পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন। হালি শহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া সহস্তে এক ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকা রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে, মানে ব্রিটিশ পুলিশে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে। অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবল আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হইয়া সাহেবকে সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে বলিলেন, হেল্লো, উচ্চারণ দেখো, হেল্লো মুক্তিয়ার, হেল্লো মুক্তিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বলিলেন, হুজুর, এই আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? হুটুম, আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিবে, এখানে বোমা তৈরি হয় কিনা দেখিবে, সার্চ ওয়ারেন্ট আছে। বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্ট খানি ক্ষেত্রমোহন বাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানে উল্টিয়া পাল্টিয়া দেখিয়া সাহেবের হাতে ফিরাইয়া দিলেন। বলিলেন, হুজুর মালিক যা ইচ্ছে করিতে পারেন। সাহেব বলিলেন, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহ মধ্যে প্রবেশ করিল। স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী, তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসী পাতায় বসিয়া রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হইল। বন্দুক, ডিনামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ অফ রিভিউজ প্রভৃতি কিছুই বাহির হইল না। বাহির হইল হিন্দু সৎ কর্মশালা, এটা কর্মমালা আছে অনেকের বইতে হয়তো, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র বা বৃহৎ কোনো দেশ নায়কের ছবি বাহির হইল না। বাহির হইল কেবল খানকতে কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। জমিদারের খানকতক পুরাতন দাখিলা এবং একটা ধুলিমলিন চিঠির ফাইল বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতেক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহনও সেইখানে বসিয়াছিলেন। তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তাহারই শিরোনাম লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি পরীক্ষা করিতে লাগিলেন। খানকুড়ি চিঠি রহিয়াছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্ডা কালিতে, রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন। নানা অবস্থার কথা অনুমানে পত্রগুলিতে লিখিত। কোনোটাতে বট গাছে বাসস্থানেরও কথা উল্লেখ আছে। একখানেতে আছে, গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না, আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না।
এখনো রশ্মি বামনি তোমার ঘাড় মটকাইতে পারে। একখানেতে রহিয়াছে, শুনিলাম তোমার বিবাহের দিন স্থির হইয়াছে, এখনো সাবধান। একখানাতে আছে, করল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতেই শুনিলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকে ও তোমার বধূকে পুড়াইয়া মারিব, ইত্যাদি। সমস্ত ব্যাপারটা তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসী তলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, ঠাকুরজি এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন। গল্পের শেষে আমরা যেটা লক্ষ্য করলাম, শেষ হয়েও হইল না শেষ, একটা আকুতি রয়ে গেল। যে গল্পের শেষ পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করলাম, যে রসময়ীর রসিকতাটাই কিন্তু এখানে প্রমাণিত হলো। আসলে ভূত বলে কিছু ছিল না, রসময়ী তো মারা গিয়েছিল, কিন্তু রসময়ী এতটাই চালাক যে স্বামী বিবাহ করতে পারে এই ব্যাপারটা ভেবে নিয়ে স্বামীর প্রতি সে পরপর পত্র লিখে গিয়েছিল, এবং বিনোদিনী সেই পত্র বারবার পুশ করেছে। স্বামীর সাথে এইরকম একটা ভৌতিক অত্যাচার নিয়ে বা স্বামীর সাথে এইরকম একটা ভৌতিক কাহিনীকে নিয়ে যে অত্যাচারের রসিকতা সৃষ্টি করেছে, সেদিক দিয়ে যদি আমরা দেখি তাহলে গল্পের নামকরণ রসময়ীর রসিকতা ছাড়া আর কিছুই হতে পারে না। শেষ পরিচ্ছেদের পয়েন্ট করে দাও, শেষ পরিচ্ছেদের পয়েন্ট করে দাও, সত্য উদ্ঘাটন। সত্য উদ্ঘাটন। সমগ্র গল্পে আমরা এইভাবেই রসময়ী রসিকতার চিত্রই দেখতে পেলাম।